বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের লক্ষ্যের মধ্যে যে যুদ্ধাহত কমলনগর কৃতি সন্তান আব্দুল্লাহ ফারাবি ভাই আমাদের কমলনগর রিপ্রেস ক্লাব উপস্থিত হয়ে 4 আগস্ট লক্ষ্মীপুরের যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে মুজিবাদী বা তাহেরের পুত্র সালাউদ্দিন টিপু কী পরিমাণ নির্যাতন চালাচ্ছে, তাদের কি অবস্থান সেটা জানার জন্য আপনারা এই আব্দুল্লাহ আহাদ ফারাবি ভাইয়ের বক্তব্যটি বিস্তারিত শুনুন। যুদ্ধাহত একজন সৈনিক আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে, যদি আমরা এভাবে বিবেচনা করি, অবশ্য উনি আহত হয়েছে, উনি গুলি খেয়েছেন। আপনারা অবশ্যই, আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, আপনারা দেখতে পারবেন যে ওনার বাম চোখে গুলি লেগেছে। সেটা আপনারা একটু ফারাবি ভাইকেও দেখেন, ওনার সাক্ষাৎকার আমরা নিই। ফারাবি ভাইয়ের এই বাম চোখে এইখানে উনি আসলে তো এটা ফাটা ছিল। আমরা যখন ওনাকে প্রথম দেখেছি, উনি আসছে, তারপর আলহামদুলিল্লাহ ঢাকা গিয়ে চিকিৎসা করার পরে এটা শুকাইছে আলহামদুলিল্লাহ, কিন্তু ভিতরে যে রেটিনা ফেটে গেছে, রেটিনা এটা অপারেশন করা ছাড়া বিকল্প কোনো পথ না। তো আপনারা ওনার জন্য দোয়া করবেন। আর একটু আপনারা ফারাবি ভাইয়ের সাক্ষাৎটা শুনুন। 4 তারিখে যে ভয়াবহ গুলি খেয়েছে এবং লক্ষ্মীপুরে যে 11 জন ভাইকে মেরে ফেলেছে এই লক্ষ্মীপুরের টিপু, তাহের পুত্র টিপু, সালাউদ্দিন টিপু, সেই বিষয়ে উনি আপনাদেরকে বিস্তারিত জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল্লাহ আহাদ ফারাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলায় গুলিবিদ্ধ একজন। আমি 4 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছি। ওখানে হাজার হাজার ছাত্র জনতা ছিল। আমরা আলহামদুলিল্লাহ প্রথমে অবস্থান করেছিলাম ঝুমুর থেকে। যখন আমরা ঝুমুরে অবস্থান করছিলাম, ঝুমুর ফুলের উপরে আমরা লীগের গুন্ডারা আমাদেরকে অতর্কিতভাবে হামলা করার পরে আমরাও শক্তভাবে অবস্থান করেছি। আমাদের একটাই কথা ছিল, আজকে আমরা রাজপথ ছাড়ব না। আমরা ছাত্র জনতা আমাদের ওয়াদাবদ্ধ ছিলাম, আমরা রাজপথ ছাড়ব না, এই স্বৈরাচার মুক্ত আমাদের লক্ষ্মীপুর করেই ছাড়ব। সেই জন্য আমরা শক্তভাবে অবস্থান নিয়েছি। শক্তভাবে অবস্থান নেওয়ার পরে আমরা আস্তে আস্তে সামনে এগোচ্ছি, কিন্তু ছাত্রলীগের গুন্ডারা আমাদের উপর মাদাম ফলে এখানে অনেক গুলি করেছে। তবু আলহামদুলিল্লাহ আমরা আমাদের অবস্থান ছাড়িনি। তারপরে আমরা আমাদের অবস্থান শক্ত করার কারণে ছাত্রলীগ গুন্ডারা আস্তে আস্তে পিছু হটতে শুরু করলো। যখন পিছু হটতে শুরু করলো, আমরা ঝুমুর থেকে সামনে এগোতে আমরা বাগবাড়ি যাই। বাগবাড়ি যাওয়ার পরে আস্তে আস্তে আমরা উত্তর স্টেশনে শক্ত অবস্থান করি। শক্ত অবস্থান করার পরে আমাদের দুপুর হয়ে যায়, নামাজের টাইম হয়ে যায়। নামাজের টাইম হওয়ার পরে আলহামদুলিল্লাহ কিছু সংখ্যক ভাই নামাজের প্রস্তুতি নিবে। এই সময়ে আমরা কিছু সংখ্যক ভাই নামাজের প্রস্তুতি নিচ্ছি। নেওয়ার পরে আর কিছু ভাই আমাদের আন্দোলনরত অবস্থায় আমাদেরকে পাহারা দিচ্ছে। আর কিছু ভাই আন্দোলনে এখনও অংশগ্রহণ আসতেছে। তারপরে আমরা আস্তে আস্তে আমাদের শক্ত অবস্থান, যখন আমরা উত্তর স্টেশনে শক্ত অবস্থান করেছি, আস্তে আস্তে আমরা বাজারের দিকে এগোচ্ছি। বাজারের দিকে এগোনোর পরে আমাদের কানে এসেছে যে টিপু তার সন্ত্রাস বাহিনীকে নিয়ে তার বাড়ির সামনে আমাদেরকে হত্যা করার জন্য, আমাদেরকে গুলি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরাও আলহামদুলিল্লাহ আমাদের শক্ত অবস্থান থেকে আমরাও সামনে এগোচ্ছি। এগোতে যখন আমরা টিপুর বাসার সামনে যাই, বাসার সামনে যাওয়ার পরে টিপুর সন্ত্রাসী বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এই হামলার ভিতরে ছিল টিপু। সে তার গুন্ডা বাহিনীকে নিয়ে ছাদের উপর অবস্থান করছিল। ওখান থেকে ছাত্রদের উপর অতর্কিতভাবে গুলি করে। তারপরে আপনার ওরা গরম পানি করেছে, ওই গরম পানি ছাত্রদের উপর নিক্ষেপ করে। এবং ছাত্রলীগের গুন্ডারা বিল্ডিংয়ের নিচে ছিল, রাস্তায় ছিল, তারা ছাত্রদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং তারা অনেক বড় বড় হকি স্টিকার, রান্দা এগুলা নিয়ে ছাত্রদেরকে অনেক দৌড়ানিয়ে দেয়।
তারপরে এইভাবে আলহামদুলিল্লাহ চলতে থাকে। আমরা আমাদের অবস্থান থেকে আমরা একটু পিছপা হইনি। আমরা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা যতই কষ্ট হোক, আমরা যতই আহত হই, যতই আলহামদুলিল্লাহ আমাদের নিহত হোক, আমরা রাজপথ ছাড়ব না। তারপরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যখন টিফু আমাদের উপর অতিরিক্ত হামলা চালায়, আমাদের কিছু ভাই আহত হয়, 2-3 জন ভাই ইতিমধ্যে শহীদ হয়ে যায়। আমি ইনশাল্লাহ সবার সামনে ছিলাম। সামনে থাকার কারণে আমার এই 2:30 বা 2:40 এমনের দিকে আমার চোখের নিচে এসে একটা গুলি লাগে। তৎক্ষণাৎ আমি গুলিটা লাগার কারণে তৎক্ষণাৎ আমি জায়গাতে পড়ে যাই, মাথা ঘুরিয়ে আমি পড়ে গেছি। আলহামদুলিল্লাহ আমাদের যে ছাত্র জনতা ছিল, তারা যে এই রাজপথে এসেছে, তাদের উদারতা দেখে আমি ওখানে মুগ্ধ। তারা আমাকে নিয়ে হাসপাতালে যায়, কিন্তু এই হাসপাতালে যে যাচ্ছে, এই হাসপাতালেও সিনকেট চলছে। তারা আমাদেরকে সদর হাসপাতালে, ছাত্রলীগের গুন্ডারা আমাদেরকে সদর হাসপাতালে যাইতে দেয়নি। ছাত্রলীগের গুন্ডারা আমাদেরকে সদর হাসপাতালে যাইতে দেয়নি, এবং যেসব ছাত্ররা সদর হাসপাতালে যাবে ভাবছিল, কেউ যাইতে পারেনি। কেন? ওখানে ছাত্রলীগের গুন্ডারা অবস্থান করছে। যেসব ছাত্ররা যে সদর হাসপাতালে যাচ্ছে তাদের উপর অত্যাচার করছে। তো আমরা যখন এগুলো জানতে পারলাম, তারপরে আলহামদুলিল্লাহ প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে যখন হাসপাতাল থেকে প্রাথমিক ট্রিটমেন্ট নিলাম, কিন্তু হাসপাতালে আমাদেরকে রাখেনি। কেন রাখেনি? যে তারাও একটা ভয়ে ছিল যে মানে ছাত্রলীগ আসবে, আপনাদেরকে আবার হামলা করবে। সেজন্য প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পরে আলহামদুলিল্লাহ যখন স্বৈরাচার মুক্ত আমাদের বাংলাদেশ, যখন শেখ হাসিনা পালানোর পরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ঢাকা ইবনে সিনাতে ট্রিটমেন্ট নিয়েছি, অপারেশন করাইছি, বুলেট বের করেছে। এখন আমার চোখের অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তবে চোখের ভিতরে যে রেটিনা আছে, ওই রেটিনাটা ফেটে গেছে, সামনে অপারেশন হবে। তবে আমি বলতে চাই যে ছাত্রলীগ, আমার একটাই কথা হলো, ছাত্রলীগ আমাদেরকে প্রথম গুলি করেছে। আমরা শুনেছি ওনাদের বুলেট শেষ। আলহামদুলিল্লাহ আমরা সামনে এগাচ্ছি, আমাদের স্থান থেকে আমরা শক্ত অবস্থান নিয়েছি, আমরা সামনে এগাচ্ছি। কিন্তু কিছুক্ষণ পরে ছাত্রলীগ আমাদের উপর অতর্কিত গুলি চালাচ্ছে। সেই গুলিগুলো কিসে? সেই বুলেটগুলো কোথায় থেকে আসলো? রাবার বুলেট। সেই বুলেটগুলো ছিল রাবার বুলেট। ছাত্র যারা সন্ত্রাসী তাদের কাছে লাইট বুলেট থাকে, যেগুলো বড় বুলেট ওগুলো থাকে, যে মানুষ মানে খুন করে ফেলবে। কিন্তু যারা মনে করেন রাবার বুলেটগুলো সাধারণতভাবে প্রশাসনের লোকের কাছে থাকে। তো আমার একটাই প্রশ্ন, আমার প্রতিনিয়ত আমার মনের ভিতরে একটাই প্রশ্ন থাকে যে এত রাবার বুলেট, সেদিন আমরা জানি, আমরা সেদিন লক্ষ্মীপুরে প্রায় 500 ছাত্র আহত হয়েছে। তো এত রাবার বুলেট যদি পুলিশ না দেয়, যুবলীগ তথা টিফু কোথায় পেলো? এই সন্ত্রাসীরা কোথায় পেলো? টিফু কোথায় পেলো এত রাবার বুলেট? আমার প্রতিনিয়ত আমার মনে এই প্রশ্নটা আসে যে এত রাবার বুলেট যদি পুলিশে যদি সহায়তা না করে, তাহলে কিভাবে মনে করেন সন্ত্রাসী টিফু এই বুলেটগুলো পেলো? এই জন্য তাহলে আপনাকে একটু কোশ্চেন করা এখানে। তার মানে বর্তমান এসপি যিনি, উনি তো তখন এসপি, এই এসপির কাছে আপনি জানতে চান যে টিপু এত রাবার বুলেট কই পেল? তার 2 বারে বুলেট শেষ হয়ে গেল, তারপরে সে বুলেট পাচ্ছে, কই থেকে পাচ্ছে? রাবার বুলেটটা এসে পাওয়ার কথা না। মানে এই প্রশ্ন আপনি কিন্তু বর্তমান লক্ষ্মীপুর এসপির কাছে, আমার বর্তমান প্রশ্ন হচ্ছে এটাই যে এত বুলেট কোথায় পেল? আলহামদুলিল্লাহ আমরা জানি প্রথমে বুলেট শেষ হয়ে গেছে, আমরা সামনে এগাচ্ছি। তারপরে যখন আলহামদুলিল্লাহ আমরা এগাচ্ছি, আমাদের শক্ত অবস্থান হচ্ছে, ইতিমধ্যেই আমাদেরকে রাবার বুলেট ছোড়া শুরু করেছে। এখন আমার এসপি মহোদয়ের কাছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এত রাবার বুলেট টিফু কোথায় পেল? কারণ ওদিন আলহামদুলিল্লাহ প্রশাসন মাঠে ছিল না। তো প্রশাসন মাঠে ছিল না ওদিন, আলহামদুলিল্লাহ আমরা আমাদের স্থান থেকে আলহামদুলিল্লাহ শক্ত অবস্থান। 4 তারিখের ঘটনা, এটা 4 তারিখের ঘটনা। তাহলে আমার প্রশাসনের কাছে, আমার বর্তমান এসপি মহোদয়ের কাছে আমার একটাই প্রশ্ন যে এত বুলেট কোথায় ছিল? আমাদেরকে এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে আমাদেরকে ইনশাল্লাহ আমাদের অশান্ত মনকে শান্ত করবেন। আমরা পারাবি ভাই, কথা হলো আমরা 5 আগস্ট 2024 এদিন আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছে। 4 আগস্ট 2024 আপনারা আপনি গুলিবিদ্ধ হয়েছেন, আমাদের অনেক ভাই শহীদ হয়েছে লক্ষ্মীপুরে। আর আপনার থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হলো টিপু বারবার গুলি শেষ হয়ে যাচ্ছে, আবার গুলি লোড করলো, এবং গুলিগুলা কিন্তু এই রাবার বুলেট ছিল। এই রাবার বুলেট সে কোথায় পেল? এটা প্রশাসনের কাছে থাকার কথা, কেন তার কাছে আসলো? তাহলে আপনি লক্ষ্মীপুর প্রশাসনের কাছে এটাই দাবি করছেন, বা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের দাবি লক্ষ্মীপুর প্রশাসনের কাছে, যে
সঠিক তদন্ত করে এটা বের করে দেওয়া হোক। প্রিয় দর্শক, আপনারা এই আমাদের যোদ্ধা আহত পাড়া আব্দুল্লাহ আহাদ পাড়াবি ভাই আমাদের লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা 6 নং পাড়ের ইউনিয়নের কৃতি সন্তান। আমরা ওনাকে স্যালুট জানাই। ওনাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা বাক স্বাধীনতা পেয়েছি।